তাদেরকে সচিবালয়ের উদ্দেশ্যে যে যাত্রা ছিল সেটিকে ইতিমধ্যে পুলিশ আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী দলীয় নেতা সচিবালয়ের দিকে ধাক্কাধাক্কিও হচ্ছে। সেখানে জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক সহ তাদের যে জোটের নেতৃবৃন্দরা তারা রয়েছেন এবং সেখানে মূলত যে পুলিশের ব্যারিকেডটি রয়েছে অর্থাৎ কয়েক স্তরের তারা সেখানে গোলযোগ সৃষ্টি করে। যখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তাদেরকে শান্ত করার জন্য আমাকে কঠোর অবস্থান নিতে হয়েছে। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। রাজপথে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে লেপ দিতে গিয়ে আমিরে জামাত এক বিরল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের জন্য এটা ভিন্ন এক পরিস্থিতি। খাম্বা আছে, কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, যানবাহনের লাইন আছে, জ্বালানি নাই, এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারের আর প্রয়োজন নাই। প্রয়োজন লাগলে 2026-এও হবে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 2013 সালে এক্সট্রাডিশন যে আইন, সেই আইনের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যায়, এই জন্য সরকার চিঠি দিয়েছে, কিন্তু সেই চিঠির কোনো জবাব দেওয়া জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি করার জন্য ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশে আর কোনোদিন হাসিনা এবং তার মাফিয়াদের জায়গা হবে না। এই যে শেষ কথা বলে রাজনীতিতে যেমন কিছু নাই, শেষ কথা বলে কূটনীতিতেও তেমন কিছু নাই, মানে এই দেশের সঙ্গে আমার আর সম্পর্ক হবে না, আর কোনোদিন এর মাটিতে জায়গা হবে না, এ ধরনের বক্তব্য আসলে ফেসবুক স্ট্যাটাসে যত ভালো মানায়, আন্তর্জাতিক চাপ, জাতীয় চাপ, রাজনীতি, কূটনীতি সব পাল্টে গেলে কিভাবে পরিস্থিতি পাল্টে যায় সেটা তো তারেক রহমানের চেয়ে ভালো কারো জানে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটা সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখা এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার অনুষ্ঠানটা শেষ করার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে এমন একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সেটাকে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশের অত্যন্ত কঠোর বার্তা বলবো নাকি ক্ষুব্ধ, গভীরভাবে ক্ষুব্ধ একটি বার্তা বলবো সেটা বলা মুশকিল। কারণ কড়া বার্তা বলার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, প্রশ্ন জাগে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে সরাসরি চিঠি না দিয়ে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি চিঠি না দিয়ে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি না দিয়ে, কিংবা সবচেয়ে প্রাথমিক এবং সঙ্গত যে কূটনৈতিক প্রতিক্রিয়া দেখানোর প্রথা সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে কেন এই বার্তাটা দেওয়া হলো না, কিন্তু বরং একটা সংবাদ বিজ্ঞপ্তি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করা হলো, তখন এটাকে আর ভারতের উদ্দেশ্যে করা বার্তা হিসেবে অভিহিত করা যায় নাকি এই বার্তাটি মূলত বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের জনগণ, বিএনপি সরকারের সমর্থক, তাদের নেতা কর্মী এদেরকে ঠান্ডা রাখার জন্য প্রকাশ করা হলো সেটা বলা মুশকিল। মানে এমন কড়া বার্তা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যে এতে ঠিক কূটনৈতিক ভাষার প্রয়োগ হয়েছে, সম্ভবত বিএনপি সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ জনদের পক্ষেও যারা কূটনৈতিক ভাষা সম্পর্কে কিছু মাত্র বিবেচনা রাখেন বলা মুশকিল হবে। মানে এমন সব চরম শব্দাবলী ব্যবহৃত হয়েছে, এমন সব চরম কথাবার্তা হয়েছে যে প্রশ্ন জাগে এই বার্তার পরে কি, এই বার্তার পরে বাংলাদেশ সরকারের পরিকল্পনাটা কি, ভারতের মতো একটা রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ কি আর সম্পর্ক রাখবে বা রাখতে চায়, তারেক রহমান সরকার কি এই হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ফেলতে চায়। এই বার্তাটি এমন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। শেখ হাসিনাকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় তারেক রহমান সরকার ক্ষুব্ধ হয়েছেন, সেটা বোধহয় একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, এবং সরকার যে ক্ষুব্ধ হবেন সেটা কিন্তু শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের খবর প্রচারিত হওয়ার পর থেকেই তারেক রহমান সরকার জানাচ্ছিলেন। তারা বলছিলেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ডেকে এনেছিলেন। তিনি ডেকে এনে দীনেশ ত্রিবেদীকে বলেছিলেন যে শেখ হাসিনা যাতে দিল্লিতে বসে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে ব্যাপারটা যাতে ভারত সরকার দেখে। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি বলেছিলেন আমরা কাকে জানাবো ভারত সরকারে, আমরা আমাদের এত সময় নাই যে শেখ হাসিনা ভারতে বসে কখন কি বলবেন সেদিকে সরকার কান পেতে থাকবে, আমরা সবসময় বলি রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, কিন্তু আমরা জানি না কাকে, আমরা কাকে জানাবো ভারত সরকারের। এটার এই যে একটা ফ্রাস্ট্রেশন, হতাশা বাংলাদেশ সরকারের, তার একটা কারণ হতে পারে এই শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের জানিয়েছিলেন যে 2025-এর মে থেকে ভারত সরকার যে পুশ ইন করছে, মানে বাংলাদেশিরা অবৈধভাবে অনুপ্রবেশ
অনুপ্রবেশ করে ভারতে গেছেন এই অভিযোগে যেই ব্যক্তিদেরকে ধরে এনে সীমান্তের এলাকায় রেখে দিয়ে হঠাৎ করে রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ভারত, সেই পুশিনের বিষয়ে বাংলাদেশ সরকার এ পর্যন্ত 12 থেকে 13টি চিঠি লিখেছে, কিন্তু কোনো জবাব পায়নি। সে কথা শামা ওবায়েদ জানিয়েছেন। আসলে তাদের আর কারো সঙ্গে কথা বলার কোনো উপায় নাই বা কথা বললে লাভ নাই, এমন একটা হতাশাজনক অবস্থাতেই কি সরকার ভারত সরকারকে চিঠি না দিয়ে, ভারত সরকারকে কড়া বার্তাটা না পাঠিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় কত কঠিন অবস্থান নিয়েছেন সেটা প্রকাশ করতে চাইছেন। সে কারণেই চিঠি নয়, রাষ্ট্রদূতকে তলব নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো বার্তা পাঠানো নয়, ফোন নয়, কিচ্ছু নয়, নট ভার্বাল নয়, একেবারেই ঘটনাটা এভাবে ঘটানো হলো যে একটা প্রেস বিজ্ঞপ্তি ছুড়ে দেওয়া হলো। সেই প্রেস বিজ্ঞপ্তির ভাষা ভীষণ রকমের কঠোর। সেখানে সরাসরি বলা হয়েছে যে বাংলাদেশ ভীষণভাবে ক্ষুব্ধ যে ভারত সরকার শেখ হাসিনাকে ভারতে গণমাধ্যমের সাথে সরাসরি মত বিনিময় করার সুযোগ করে দিয়েছে এবং তারা সেখানে শেখ হাসিনাকে পলাতক, দণ্ডপ্রাপ্ত এবং জেনোসাইডার, গণহত্যাকারী হিসেবে অভিহিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এর মাধ্যমে শেখ হাসিনা ও তার হেঞ্চম্যানরা, মানে এই ভাষাগুলো, মানে তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশ রাষ্ট্র ও দেশের জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, মানে ভেনোমাস ভিট্রিয়ল এই করেছেন বলে ওই বিবৃতিতে বর্ণনা করা হয়েছে। এবং বলা হয়েছে যে এই আয়োজন বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে সে বিষয়ে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। তা সত্ত্বেও এমন একটা প্রকাশ্য অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর দুঃখ প্রকাশ করছে। এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়বে বলে বাংলাদেশ সরকার আগেই জানিয়েছিল। নানা রকম খবর প্রকাশিত হয়েছে বটে। হুমায়ুন কবির দীনেশ ত্রিবেদীকে ডেকেছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকটা হয়েছে। অবশেষে মানে ওই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সেই বৈঠকটা করতে বাধ্য হয়েছেন। ম্যানিলায় ট্রাম্পের দূত সার্জিও গোর, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, তিনি ঢাকা সফরে আসার আগেই যাতে খলিলুর রহমান সেই বৈঠকটা সেরে ফেলেন, ওই বার্তা দেওয়ার পর সে সবই সত্য, কিন্তু শেখ হাসিনাকে কেন্দ্র করে সম্পর্কটা কোন জায়গায় চলে যেতে পারে বাংলাদেশ সরকার সেটা কিভাবে ভারত সরকারকে বলছে বা কি বলছে সেটা কিন্তু আমাদের একেবারেই জানা নাই। তার মানে কি বাংলাদেশ এখন ভারতের সাথে সম্পর্কটা ছিন্ন করে ফেলবে? তারেক রহমানের যে বিমস্টেক সভাপতি হিসেবে তিনি ব্রিক্স সম্মেলনে যোগদানের যে আমন্ত্রণ পেয়েছেন সেপ্টেম্বরে, তাতে সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম। সেটা এরই মধ্যে মানবজমিন সহ নানা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মানে তারেক রহমানের ভারত সফর হয়তো শিগগিরই হচ্ছে না। অনেকেই প্রশ্ন তুলতে পারেন, ভারত সরকার কি সেটা চায়? চাইলে কি তারা আসলে বিমস্টেক সভাপতি হিসেবে তারেক রহমানকে দাওয়াত দিত, নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই দিত? কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে ভারত সরকারকে উদ্দেশ্য করে বা বাংলাদেশের ভোটারদের মধ্যে, বাংলাদেশের সমর্থকদের মধ্যে হাততালি পেতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা বিবৃতি দিল, এর পরিণতি কি? মানে এরপর ইরান যুদ্ধের মতো কোনো সংকটকালে বাংলাদেশ সরকার কি ভারত সরকারের কাছ থেকে জ্বালানি সহায়তা সহ কোনো সহায়তা চাইবে না? মানে ইরান যুদ্ধ শুরু হলো পরে হঠাৎ যখন সারা পৃথিবীতে তীব্র জ্বালানি সংকট, বাংলাদেশকে কিন্তু তার সীমান্ত লাগোয়া প্রতিবেশী দেশ হিসেবে, মানে বাংলাদেশটার তো তিন দিকে ভারত, সেই দেশ হিসেবে ভারতের কাছেই কিন্তু ডিজেল সরবরাহ চাইতে হয়েছিল এবং ভারত তখন তাদের সংকটকালেও যে বাংলাদেশে ডিজেল সরবরাহ অব্যাহত যাতে থাকে সেই ব্যবস্থা করেছিল, সেটা কিন্তু ভারত সরকার কয়েক দফা নানা সূত্রে উল্লেখ করে জানিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করেছে। এমনকি ইউনূস আমলে এত যে ভারত বিদ্বেষ, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য এবং কিছুতেই ভুলে যাওয়ার মতো নয় যে ভারতের কিন্তু বাংলাদেশে বাণিজ্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ইউনূস আমলে। এমনকি এই যে চাল, পেঁয়াজ এসব অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরে বরং ইউনূস সরকারের ঘনিষ্ঠ একদল কমিশন খেতে ভারতের চাল পেঁয়াজ সিঙ্গাপুর হয়ে আনিয়েছে বটে, কিন্তু ভারতের ব্যবসাটা খুব ফুলে ফেপেই কিন্তু উঠেছে ইউনূস আমলেও বাংলাদেশে। এখন ভারত সরকারের তো কোনো অসুবিধা নাই, তারা সবই অর্থের বিনিময়ে বিক্রি করছে এবং যদি বাংলাদেশে ভারত বিদ্বেষী রাজনীতিকে উস্কে রেখে ভারতের বাণিজ্যটা বাংলাদেশে ঠিকঠাক মতো চলতে পারে, তাহলে ভারত সরকারের যে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। সম্ভবত সেটা খুব পরিষ্কার হয় বাংলাদেশের উদ্বেগের জবাবে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তাকে যখন ভারতীয় সাংবাদিকরাই তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ তো উদ্বিগ্ন, আপনারা নাকি শেখ হাসিনাকে একটা অনুষ্ঠানের আয়োজন করতে দিচ্ছেন, তখন রণধীর জয়সওয়াল বলেছিলেন এ বিষয়ে ভারত সরকারের বক্তব্য একটাই, সেটা হচ্ছে একটা বেসরকারি সংগঠন শেখ হাসিনার এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তার সঙ্গে ভারত সরকারের কোনো লেনা দেনা কোনো সম্পর্ক নাই এবং শেখ হাসিনা ওই অনুষ্ঠানে যুক্ত হয়ে ভার্চুয়ালি বা সশরীরে বা যে কোনো ভাবে কি বক্তব্য রাখবেন এবং প্রশ্নের উত্তর দেবেন কিনা, মানে তিনি কি বলবেন সেসব বিষয়েও ভারত সরকারের কোনো রিশতা, সম্পর্ক, সমর্থন নাই। মানে এটা একেবারে ওই বেসরকারি সংগঠন এবং শেখ হাসিনার ব্যাপার। তার মানে ভারতে চাইলে আরো অনেকে যদি এরকম আয়োজন করেন তাহলেও শেখ হাসিনা সেসব অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। এতে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়েও ভারত সরকারের যে কোনো উদ্বেগ নাই
সেটা কিন্তু ভারত সরকার স্পষ্ট করেছে। এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে এমন একটা বিবৃতি দিল যেখানে বলা হচ্ছে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এদেশের মানুষ দৃঢ় অঙ্গীকার করেছে, যে আমি বিবিসি বাংলার করা অনুবাদ করছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিটি ইংরেজিতে প্রকাশিত হয়েছে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমাদের জাতি আর কখনোই ফ্যাসিবাদের সেই অন্ধকার দিনে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনোই কোনো অনুগত বা আশ্রিত রাষ্ট্র হবে না। দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী হাসিনা ও তার মাফিয়া চক্রের কোনো স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না। এই ধরনের রাজনৈতিক বক্তৃতা আরেকটি দেশকে কেন, প্রতিবেশী দেশের উদ্দেশ্যে কেন? মানে বাংলাদেশে আর কোনোদিন হাসিনা এবং তার মাফিয়াদের জায়গা হবে না। এই যে শেষ কথা বলে রাজনীতিতে যেমন কিছু নাই, শেষ কথা বলে কূটনীতিতেও তেমন কিছু নাই, মানে এই দেশের সঙ্গে আমার আর সম্পর্ক হবে না, আর কোনোদিন এর মাটিতে জায়গা হবে না, এ ধরনের বক্তব্য আসলে ফেসবুক স্ট্যাটাসে যত ভালো মানায়, আন্তর্জাতিক চাপ, জাতীয় চাপ, রাজনীতি, কূটনীতি সব পাল্টে গেলে কিভাবে পরিস্থিতি পাল্টে যায় সেটা তো তারেক রহমানের চেয়ে ভালো কারো জানার কথা না। মানে নভেম্বরের 30 তারিখেও তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছিলেন এই যে তার মা মৃত্যুশয্যায়, তবু তিনি দেশে আসতে পারছেন না, কারণ দেশে আসার সিদ্ধান্তটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়। হঠাৎ করে কখন যে নিয়ন্ত্রণটা উঠে গেল, আর হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিলেন যে তারেক রহমান আসছেন 25শে ডিসেম্বর। এই জাদুগুলো কি করে ঘটে সেটা তো তারেক রহমানের না জানবার কথা না। মানে কিভাবে ভারত, যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী এরা যখন পাল্টে যায়, তাদের অবস্থান যখন পাল্টে যায়, এদের সমর্থন যখন একজনের পিছনে চলে আসে, মানে আন্তর্জাতিক পরাশক্তি কিংবা আঞ্চলিক পরাশক্তি এবং বাংলাদেশের সেনাবাহিনীর, তখন কি করে যে ব্যক্তি মৃত্যুশয্যায় থাকা মাকে দেখতে আসতে পারেন না, তিনি দেশে এসে বিপুল সম্বর্ধনা পান, নির্বাচনে অংশ নেন এবং প্রধানমন্ত্রী হয়ে বসেন। এই পুরো প্রক্রিয়াগুলো তো তারেক রহমানের জানা। তার সরকার কিভাবে এ ধরনের মন্তব্য করছেন যে কোনোদিন আর জায়গা হবে না, সে একটা প্রশ্ন বটে। এরপর তারা লিখছেন ক্লায়েন্ট স্টেট হতে চায় না। তো বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বা অনুগত রাষ্ট্র, মানে এই শব্দটা কদিন আগে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী তিনিও ব্যবহার করেছেন। বাংলাদেশকে কবে, কে, কখন অনুগত রাষ্ট্র হতে আহ্বান জানালো? মানে ভারত বলেছে যে আপনাদেরকে অনুগত রাষ্ট্র হতে হবে, তাহলে আর আমরা হাসিনাকে কথা বলতে দেব না। মানে নিজেদের উপরে এ ধরনের অপমান টেনে এনে এরকম ইংরেজিতে বার্তা দেওয়াটাকে ঠিক রুচিশীল কিংবা ঠিক কূটনৈতিক কিংবা বুদ্ধিমানের কাজ বলে মনে করা মুশকিল। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।